আমরা এখন ময়মনসিংহ বোর্ড 2023-এর সৃজনশীলের সমাধান করব। আমরা এই সৃজনশীলটির উদ্দীপকে দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটা তথ্য দেওয়া আছে। a of p, q, r equal to p plus q plus r into pq plus qr plus rp এবং আরও একটা তথ্য q of x equal to x cube minus 49x। এই হচ্ছে দুইটা তথ্য দেওয়া। ক নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করছে g of x equal to root over 2x plus 1 এর ডোমেন নির্ণয় করো। কি নির্ণয় করো? ডোমেন নির্ণয় করো। ডোমেন কাকে বলা হয়? আমরা চলকের যেই মানগুলো বসাইতে পারবো আমার এই অঙ্কের মধ্যে তাদেরকে বলা হয় ডোমেন, অর্থাৎ ইনপুট। আমি চলকের যেই মান অঙ্কের মধ্যে বসাতে পারবো, অঙ্কের মধ্যে বসাইলে সঠিকভাবে ফলাফল বের হবে, অঙ্কটা চলবে, তারা হচ্ছে ডোমেন। তাহলে আমরা দেখতেছি এখানে জি অফ এক্স, এই যে ফাংশনটা দেওয়া, এই ফাংশনটার মধ্যে জি অফ এক্স ইকুয়াল টু রুট ওভার 2x প্লাস 1 লেখা, রুট ওভার 2x প্লাস 1 লেখা। এখন কথা হচ্ছে রুটের ভিতরে যে 2x প্লাস 1 লেখা আছে, রুটের ভিতরে কি ফলাফল ঋণাত্মক হতে পারে? না, রুটের ভিতরে ফলাফল ঋণাত্মক হতে পারে না। অর্থাৎ আমার অঙ্কটা শেষ হয়ে গেছে, শেষ হওয়ার সময় আমি দেখি যে রুটের ভিতরে ফলাফল ঋণাত্মক আসছে, এটা হতে পারে না। রুটের ভিতরে ফলাফল হিসাবে রুটের ভিতরে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে সেই ক্ষেত্রে এই যে ফাংশনটা দেওয়া, এই ফাংশনের রুটের ভিতরে 2x প্লাস 1 যে আছে, এই 2x প্লাস 1 যেহেতু এই এক্সটা হচ্ছে একটা চলক, এর বিভিন্ন মান বসবে, আমাকে চেষ্টা করতে হবে এই 2x প্লাস 1 এতটুকুর মান যেন ঋণাত্মক না হয়। 0 হইতে পারবে, ধনাত্মক হইতে পারবে, দশমিক হইতে পারবে, আপত্তি নাই, কিন্তু ঋণাত্মক যেন না হয়, কারণ এটা একটা রুট চিহ্ন এখানে আমাদের রয়েছে। তাহলে রুট চিহ্নের ভিতরে 2x প্লাস 1 এই যে অংশটুকু, এই 2x প্লাস 1-এর মান যেন ঋণাত্মক না হয়, আমাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। শূন্য হতে পারবে, শূন্যর চাইতে বড় হইতে পারবে, কিন্তু ঋণাত্মক হতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা একবারে কি বলতে পারি যে রুটের ভিতরে আমরা যেই অংশটুকু দেখতে পাচ্ছি, রুটের ভিতরে যেই অংশটুকু দেখতে পাচ্ছি অর্থাৎ 2x প্লাস 1, এই 2x প্লাস 1-এর মান শূন্যর সমান বা বড়, শূন্যর সমান বা বড় হইতে হবে। শূন্যর সমান যদি হয়, মানে 2x প্লাস 1 এই পুরাটার মান শূন্য, তাহলে রুট ওভার 0, আলটিমেটলি রেজাল্ট 0। ওকে, ফাইন, সঠিক। 2x প্লাস 1-এর মান শূন্যর চাইতে বড়, আচ্ছা শূন্য চাইতে বড় মানে কি? ধনাত্মক। তাহলে রুটের ভিতরে এইটার পুরাটার মান ধনাত্মক, আমি যখন রুট করব, একদম আলটিমেট রেজাল্ট বের করতে চাবো, তখন ফলাফল ধনাত্মকই বের হবে। তাহলে আমরা বলতে পারি রুটের ভিতরে যেই অংশটুকু আছে 2x প্লাস 1, তার মান শূন্যর সমান বা বড় হতে হবে। সেই ক্ষেত্রে আমরা এক্সের মানটা পেয়ে যাব। অসমতার সিস্টেমে অঙ্ক যদি করি, আপনারা যেহেতু এটা হায়ার ম্যাথ সবাই কম বেশি পারেন, অসমতা, তো সেটার মাধ্যমে আমরা এক্সের মানটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা ক নাম্বার এখানে লিখলাম জি অফ এক্স ইকুয়াল টু রুট ওভার 2x প্লাস 1। ফাংশনটি সংজ্ঞায়িত হবে, মানে সঠিক থাকবে, হ্যাঁ, ভুলটুল হবে না, অসংজ্ঞায়িত হবে না, সংজ্ঞায়িত থাকবে। তাহলে জি অফ এক্স ইকুয়াল টু রুট ওভার 2x প্লাস 1 এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি রুটের ভিতরের যে অংশটুকু তার মান যদি শূন্যর সমান বা বড় হয়। তাহলে আমরা সেখান থেকে এক্সের মানটা বের করার চেষ্টা করি। 2x প্লাস 1 আমরা এখানে যদি একটু লিখি, এখানে একটু লিখে দেখাই, আমরা এখন নোটের মধ্যে একটু লিখে দেখাই 2x প্লাস 1 গ্রেটার দেন অর ইকুয়াল 0। আমাদের উদ্দেশ্য কি? এক্সের মান বের করা, এটাই তো আমাদের উদ্দেশ্য। তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্সের মান যেহেতু আমাদের বের করা মূল উদ্দেশ্য, বাকিদেরকে বাদ দেওয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে এই প্লাস 1কে বাদ দেওয়ার চেষ্টা করব, উভয় পক্ষ থেকে 1 মাইনাস করব, উভয় পক্ষ থেকে 1 মাইনাস করব। তাহলে এই প্লাস 1টা অঙ্ক থেকে বাদ পড়ে যাবে, উভয় পক্ষ থেকে 1 মাইনাস। তাহলে সেই ক্ষেত্রে থাকবে 2x গ্রেটার দেন অর ইকুয়াল 0 থেকে 1 মাইনাস করলে -1 হয়। পরবর্তী লাইনে এই যে এক্সকে একা রাখতে হবে, তাহলে আমরা দেখতেছি এক্সের সাথে 2 গুণাকারে আছে, তাহলে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 2 কাটা, আমরা তাহলে দেখতে পাচ্ছি এক্সের মান হলো -1/2 এর সমান বা বড়। এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল -1/2,
এক্সের মান হলো -12 সমান বা বড়। তার মানে এই ফাংশনটার মধ্যে আমরা যে ফাংশনটা দেখতে পাচ্ছি, এই ফাংশনটার মধ্যে এক্সের মান হিসাবে -12 এর সমান থেকে শুরু করে এর চাইতে বড় যে কোনো মান আমরা এখানে বসাইতে পারবো। অর্থাৎ এটাই হচ্ছে ডোমেন। এটাই হচ্ছে ডোমেন। ডোমেন মানে কি? আমি যে চলকের যেই মানগুলো বসাইতে পারবো, আমি যেই মানগুলো বসাইলে অঙ্কটা সঠিক থাকবে, ভুল হবে না, ঠিকঠাকভাবে সামনে অঙ্কটা চলতে থাকবে, তারাই তো ডোমেন। তাহলে এই অঙ্কের মধ্যে আমি যদি এক্সের মান -12 চাইতে ছোট কাউকে বসাই, তাহলে এই অঙ্কের মধ্যে গন্ডগোল লেগে যাবে, ভুল হয়ে যাবে। আর আমি যদি এই অঙ্কের মধ্যে এক্সের মান -12 বসাই, তাইলেও ঠিক থাকবে, -12 চাইতে বড় বসাই, তাইলেও ঠিক থাকবে। তাইলে আমরা বলতে পারি যে নির্ণয় ডোমেন এক্স বিলংস টু আর। এই বিলংস টু আর মানে হচ্ছে যে এক্স হলো বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। -12 বলেন অথবা তার চাইতে আরও বড় বড় সংখ্যা বলেন, এরা তো সবে বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত, বাস্তব সংখ্যার সেটের অন্তর্ভুক্ত। তাহলে এক্স বিলংস টু আর এবং এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল -12। এক্স আসল উত্তরটা হচ্ছে এইটা। আসল উত্তরটা হচ্ছে এইটা। তবে এটা আমরা পাশে লিখে দিব, তাদেরকে জানাবো যে হ্যাঁ এই মানগুলো বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। ওকে, তাহলে আমরা ডোমেন পেয়ে গেলাম, এটা আমাদের উত্তর। তাহলে ক নাম্বারটা হয়ে গেল। আমরা এখন খ নাম্বার প্রশ্নটার সমাধান করব। খ নাম্বার যেই প্রশ্নটা, খ নাম্বার প্রশ্নে এ অফ পি কমা কিউ কমা আর ইকুয়াল টু পি কিউ আর দেখাও, মানে প্রমাণ করে দেখাও 1/p + q + r হোল স্কয়ার ইকুয়াল টু 1/p টু দি পাওয়ার 5 প্লাস 1/q টু দি পাওয়ার 5 প্লাস 1/r টু দি পাওয়ার 5। আমাদেরকে দেখাইতে বলছে যে এই বাম পক্ষ আর ডান পক্ষের মান সমান, বাম পক্ষ ডান পক্ষের মান সমান, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে আমরা কিভাবে করে করতে পারি? আমরা ইতিমধ্যে উদ্দীপকের মধ্যে দেখতে পাচ্ছি এ অফ পি কমা কিউ কমা আর, তার একটা মান দেওয়া আছে, বীজগাণিতিক রাশি এখানে দেওয়া আছে। আবার প্রশ্নের মধ্যেও এটা সমান পি কিউ আর লেখা আছে। তাহলে কি আমরা এক কথায় ডাইরেক্ট আমরা বলতে পারি না যে এইটা সমান পি কিউ আর? একবারে বলতে পারি, আমরা একবারে বলতে পারি যে এইটা সমান পি কিউ আর। আচ্ছা, ওকে, পি কিউ আর বললাম। এখন এই অংশটা নিয়ে আমরা অঙ্কটা শুরু করব, অঙ্কটা চলতে থাকবে, এক পর্যায়ে আমাদের এই প্রমাণের অংশটা চলে আসবে। চলেন তাহলে আমরা অঙ্কটা আরম্ভ করে দিই। হ্যাঁ, অঙ্কটা আরম্ভ করে দিই। এই যে আপনাদেরকে অঙ্কগুলোর সমাধানগুলো যে করে দেখাচ্ছি, বোঝাচ্ছি, এগুলো আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে আপনাদেরকে বোঝানো হচ্ছে। তো দেখেন খ নাম্বার, এখানে উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটা প্রথমে লিখলাম। এবার এইটার তো প্রশ্নতেও একটা মান দেওয়া ছিল, এইটার মান প্রশ্নতেও দেওয়া ছিল। এইটার মান প্রশ্নতে কি দেওয়া ছিল? পি কিউ আর। এই যে এইটার মান প্রশ্নতে দেওয়া ছিল পি কিউ আর, উদ্দীপকে দেওয়া ছিল এইটা। প্রশ্নে দেওয়া ছিল এটা, উদ্দীপকে দেওয়া ছিল এটা। তাহলে তারা পরস্পর সমান। এবার আমরা যদি পি কিউ দ্বারা এই পুরাটাকে গুণ করি, পি কিউ দ্বারা গুণ করি, তাহলে এটা আসবে। কিউ আর দ্বারা যদি পুরাটাকে গুণ করি, এটা আসবে। আর পি দ্বারা যদি পুরাটাকে গুণ করি, তাহলে আসবে। অর্থাৎ নর্মালি এটা গুণ করলাম, আমরা কি করলাম? গুণ করলাম। হ্যাঁ, গুণ। এবার একটু সবাই হিসাব নিকাশ করে দেখেন, কিন্তু হিসাব নিকাশ করে দেখেন। সেটা হচ্ছে আমরা দেখতেছি পি কিউ আর, এই যে ডান দিকে সমান চিহ্নের ডান দিকে পি কিউ আর আছে একবার, দুইবার, তিনবার। কয়বার আছে? তিনবার। পি কিউ আর এটা সমান চিহ্নের ডান দিকে তিনবার আছে, সমান চিহ্নের বাম দিকে একবার আছে, টোটাল চারবার। টোটাল চারবার। আচ্ছা, আমরা যদি সমান চিহ্নের বাম দিকে যে পি কিউ আরটা আছে তাকে যদি ওই সাইডে পাঠাই দেই, তাহলে এই পি কিউ আরটা যখন ওই সাইডে চলে যাবে তখন হয়ে যাবে মাইনাস পি কিউ আর। মাইনাস পি কিউ আর। আমি এখনই লিখে ফেলি আপনাদেরকে বোঝানোর জন্য, এখনই লিখে ফেলি মাইনাস পি কিউ আর। ঠিক আছে, এখনই লিখে ফেললাম মাইনাস পি কিউ আর। তাহলে আমরা বলতেই পারি মাইনাস পি কিউ আর প্লাস পি কিউ আর, একটা কাটা হয়ে গেল। তাহলে আর থাকবে পি কিউ আর দুইটা থাকবে, পি কিউ আর দুইটা থাকবে। পরের লাইনে গিয়ে দেখেন পি কিউ আর দুইবারই আছে, এর বেশি কিন্তু নাই, এর বেশি নাই।
অর্থাৎ এক সাইডের পি কিউ আর যখন আরেক সাইডে গেল তখন মাইনাস হইল, তখন একটা কাটাকাটি হয়ে গেল, বাকি দুইটা রয়ে গেল। ঠিক আছে, ওকে। এখন যেই বিষয়টা সেটা হচ্ছে এই যোগ বিয়োগ করার পরে, এই যে যোগ বিয়োগ করার পরে যারা রইল যোগ বিয়োগ করার পরে যারা রইল তাদেরকে আমরা একটু সাজিয়েছি। কি করছি? সাজিয়েছি, একটু জায়গা অদল বদল করছি। কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমি তাদের জায়গাটা এমনভাবে অদল বদল করছি যাতে করে মিলে, আমি যেন ব্র্যাকেটের ভিতরে একই জিনিস বারে বারে পাই, ব্র্যাকেটের ভিতরে যেন একই জিনিস বারে বারে পাই। এখানে একটু দেখাই, আপনারা সবাই একটু খেয়াল করেন। সেটা হচ্ছে আমরা পি স্কোয়ার কিউ প্লাস পি কিউ স্কোয়ার প্লাস পি কিউ আর প্লাস পি কিউ আর প্লাস কিউ স্কোয়ার আর প্লাস কিউ আর স্কোয়ার প্লাস আর পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার পি, এদেরকে এই লাইনে লিখলাম। লেখার সময় এদেরকে এমনভাবে জায়গাগুলো তাদেরকে বসিয়েছি যাতে করে প্রত্যেকবার ব্র্যাকেটের ভিতরে পি প্লাস কিউ আমরা পাই। কারণ আপনারা খেয়াল করে দেখেন এই লাইনটার মধ্যে ঋণাত্মক কোনো কিছু নাই, সব ধনাত্মক। খেয়াল করে দেখেন সব ধনাত্মক ভাইয়া, এখানে সবাই ধনাত্মক, এখানে ঋণাত্মক কোনো কিছু নাই। আর এখানের মধ্যে পি কিউ এটাই সবার মধ্যে আছে। আমরা ব্র্যাকেটের ভিতরে পি প্লাস কিউ বারে বারে পাবো। খেয়াল করে এটা কিন্তু কোনো নির্দিষ্ট রুলস না, এটা কিন্তু নির্দিষ্ট করে কোনো রুলস না যে আমাকে ব্র্যাকেটের ভিতরে একটা সূত্র প্রয়োগ করলাম, ব্র্যাকেটের ভিতরে সবাই একই রকম জিনিস বেরিয়ে, এটা কোনো সূত্র না। এটা আমাকে খেয়াল করতে হবে যে আমার যে লাইনের মধ্যে এই পদগুলো আছে, আমি যদি তাদেরকে একটার পর আরেকটা এইভাবে করে একটু সাজাই, তাহলে আমি প্রথমে ব্র্যাকেটের মধ্যে পি প্লাস কিউ পাবো, এদের দুইটাকে যদি পাশাপাশি বসাই তাহলে ব্র্যাকেটের ভিতরে পি প্লাস কিউ পাবো। অর্থাৎ আমাকে এখানে একটু সময় ব্যয় করতে হবে। এখানে একটু সময় যদি আমি একটু ব্যয় করি, একটু চিন্তা করি, অনেক সময় লাগবে তা তো না। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত অঙ্কগুলোর সমাধান হইতে থাকবে। তো আমরা এখানের মধ্যে দেখতেছি যে টোটাল পদ আছে 8টা পদ। আসলে একটু গনে গনে দেখাই। এখানে টোটাল পদ আছে 8টা। এই যে দেখেন, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8টা পদ আছে। কয়টা পদ? 8টা পদ। এই যে 8টা পদ আছে, আমরা এই দুইটা থেকে কমন নিব, এই দুইটা থেকে কমন, এই দুইটা থেকে কমন, এই দুইটা থেকে কমন। তাহলে খেয়াল করে দেখেন প্রত্যেকবার ব্র্যাকেটের ভিতরে পি প্লাস কিউ পি প্লাস কিউ পি প্লাস কিউ পি প্লাস কিউ আসছে। তো এই হচ্ছে, আমরা একটু চেষ্টা করব, রাফ করব, খাতার এক পাশে রাফ করে করে দেখব কোন দুইটাকে পাশে বসালে মিলে, কোন দুইটাকে পাশে বসে মিলে। আর আমার টার্গেট থাকবে আমার যেন ব্র্যাকেটের ভিতরে যেন আমি বারে বারে একই জিনিস আসে, এখানে ব্র্যাকেটে যা আসছে এখানে যেন তাই আসে, এখানে যেন তাই আসে। এভাবে করে অঙ্কটা সামনের দিকে আগাইতে থাকবে। এক পর্যায়ে এটা চক্রক্রমিক যে রাশি আপনারা শিখেছেন, চক্রক্রমিক রাশি এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, ওই সিস্টেমে এখানে আমাদের পদগুলো আসবে। আমি আবারও বলতেছি, চক্রক্রমিক রাশির যেই পদ্ধতিটা, ওই পদ্ধতিতে এখানে পদগুলো আসবে। এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এখানে কি আছে? পি কিউ আর দিয়ে পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, তারপরে আর মাইনাস পি, অথবা পি প্লাস কিউ, কিউ প্লাস আর, আর প্লাস পি, এইভাবে করে আসবে। অর্থাৎ অক্ষরের একটা সিরিয়াল থাকবে, অক্ষরের একটা সিরিয়াল, পি কিউ, কিউ আর, আর পি, একটা সিরিয়াল থাকবে। হতে পারে প্লাস পি প্লাস কিউ, কিউ প্লাস আর, আর প্লাস পি, অথবা পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি। এই সিরিয়ালটা এখানের মধ্যে ঠিকঠাক থাকবে। ওকে, তাহলে ওই হিসাবে আমরা দেখতেছি যে আমরা পি প্লাস কিউ পেয়ে গেছি, পি প্লাস কিউ আমরা পেয়ে গেছি। এখানে আর বাড়তি কোনো কথা বলার নাই, পি প্লাস কিউ আমরা পেয়ে গেছি। তাহলে আমরা পি প্লাস কিউ যে এতবার আছে, আমরা কমন নিয়ে নেই, কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে নিয়ম কি আপনারা জানেন? কমন নেওয়ার পরে নিয়ম হচ্ছে যেটা কমন নিছি সেটা দিয়ে সবাইকে ভাগ করে করে লিখতে হয়। পি প্লাস কিউ দিয়ে যদি এখানে ভাগ করি তাহলে পি প্লাস কিউ কাটা থাকবে শুধু পি কিউ, পি প্লাস কিউ কাটা থাকবে শুধু কিউ আর, থাকবে শুধু আর স্কোয়ার, থাকবে শুধু পি আর। তাহলে পি প্লাস কিউ পেয়ে গেলাম। এবার এখানে আমরা আর হাত দিব না, এটা এইভাবেই থাকবে, এটা এইভাবেই থাকবে। এবার এদের মধ্য থেকে আমরা আবার একটু সাজায় লেখার চেষ্টা করব যাতে করে আমরা আবার একটু মিলাইতে পারি। আমরা এখন দেখলাম যে ব্র্যাকেটের ভিতরে পি প্লাস আর আমরা পেয়েছি, পি প্লাস আর, এই যে আর প্লাস পি আর পি প্লাস আর একই জিনিস, পি প্লাস আর আমরা পেয়েছি।
তাহলে এখান থেকে আমরা কমন নিলে এই লাইনটা চলে আসে, পি প্লাস কিউ, পি প্লাস আর, আর হচ্ছে কিউ প্লাস আর। ওকে, তাহলে পি প্লাস কিউ, কিউ প্লাস আর, আর প্লাস পি, চক্রক্রমিকের রাশির যে পদ্ধতিটা সেই হিসাবে পি প্লাস কিউ, কিউ প্লাস আর, আর প্লাস পি ইকুয়াল টু 0। আমরা এখন কি হয় অথবা ব্যবহার করতে পারি না? হয় অথবা, তাহলে আমরা বলতে পারি হয় পি প্লাস কিউ ইকুয়াল টু 0, অতএব পি ইকুয়াল টু মাইনাস কিউ, অথবা কিউ প্লাস আর ইকুয়াল টু 0, অতএব কিউ ইকুয়াল টু মাইনাস আর, অথবা আর প্লাস পি ইকুয়াল টু 0, অতএব আর ইকুয়াল টু মাইনাস পি। আমরা এইভাবে করে বলতে পারি। এই যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমরা এইভাবে করে লিখতে পারি যে পি প্লাস কিউ ইকুয়াল টু 0, কিউ প্লাস আর ইকুয়াল টু 0, আর প্লাস পি ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা কয়েকটা মান পাবো। পি ইকুয়াল টু মাইনাস কিউ, কিউ ইকুয়াল টু মাইনাস আর, আর ইকুয়াল টু মাইনাস পি। আমরা মান পেলাম, তাই না? আমরা যদি এখন অঙ্ক করতে গিয়ে কোথাও পি দেখতে পাই, সেখানে আমরা পি এর পরিবর্তে মাইনাস কিউ বসাইতে পারবো। যদি আমরা আর দেখতে পাই, তাহলে সেখানে আর এর পরিবর্তে মাইনাস পি বসাইতে পারবো। যদি আমরা কিউ দেখতে পাই, সেখানে কিউ এর পরিবর্তে মাইনাস আর বসাইতে পারবো। অথবা মাইনাস আর দেখতেছি, আমি তার পরিবর্তে কিউ বসাইতে পারবো। আমরা মান পেয়ে গেলাম। ওকে, এবার আমরা যেই কাজটা করব, আমাদের প্রশ্নতে যে বাম পক্ষ ডান পক্ষ দেওয়া ছিল, প্রমাণ করে দেখাও যে এইটা সমান এইটা, বাম পক্ষ ডান পক্ষ দেওয়া ছিল। আমরা এখন সেই বাম পক্ষটা এখানে লিখে ফেললাম। হ্যাঁ, বাম পক্ষতে যেটা দেওয়া ছিল আমরা সেটা এখানে লিখে ফেললাম। আমরা একটু প্রশ্নতে একটু নিয়ে যাই আপনাদেরকে। হ্যাঁ, প্রশ্নতে একটু নিয়ে যাই আপনাদেরকে। এই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখেন আমাদেরকে বলছে দেখাও যে এইটা সমান এই অংশটা। তাহলে আমরা এই বাম পক্ষের যে অংশটুকু 1/p প্লাস কিউ প্লাস আর হোল স্কয়ার, এই অংশটুকুকে আমরা এখন এখানের মধ্যে লিখতেছি। তাহলে আমরা এই বাম পক্ষটা এখানে ওদের লিখলাম ইকুয়াল টু, এইবার আমরা যেই কাজটা করব, পি প্লাস কিউ প্লাস আর, এই যে তিনটা অক্ষর দেখতে পাচ্ছি, প্রত্যেকটার মান তো আমরা জানি। আমরা পি এর মান জানি মাইনাস কিউ, কিউ এর মান জানি মাইনাস আর, আর এর মান জানি মাইনাস পি। আমরা করব কি, এই তিনটার মধ্যে যে কোনো একটার মান বসাবো, এটা আপনার ইচ্ছা। আমরা এখানে যেটা লিখছি আপনাকে তাই লিখতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই, আপনার ইচ্ছা। পি কিউ আর, এই তিনটা অক্ষরের যে কোনো একটা অক্ষরের মান আপনি বসান এখানে। তো আমরা এখানের মধ্যে কিউ এর মান বসিয়েছি। কিউ এর মান কত? মাইনাস আর। তাহলে আমরা ঠিক কিউ এর পরিবর্তে মাইনাস আর বসিয়েছি। এই যে কিউ এর পরিবর্তে মাইনাস আর বসিয়েছি। তাহলে এতে কি হবে? প্লাস আর মাইনাস আর কাটাকাটি, প্লাস আর মাইনাস আর কাটাকাটি। তাহলে থাকলো কি 1/p⁵, আর তো কিছু নাই, 1/p⁵। তাহলে তিনটা অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষরের মান আপনি বসান। তো আমরা এখানে কিউ এর মান বসিয়েছি। তাহলে বাম পক্ষের রেজাল্ট কত? বাম পক্ষ, এই যে পুরা বাম পক্ষটা, তার রেজাল্ট কত? 1/p⁵, 1/p⁵। আমরা এখন ডান পক্ষতে যাব। কোন পক্ষতে? ডান পক্ষতে। আমাদের প্রশ্নতে ডান পক্ষতে যা দেওয়া ছিল আমরা তা লিখলাম। এই যে এটা ছিল ডান পক্ষ, এটা ছিল ডান পক্ষ, আমরা লিখলাম। লেখার পরে আমি বাম পক্ষতে যার মান বসাইছিলাম এখনও আমি তার মানই বসাবো, পরিবর্তন করা যাবে না। বাম পক্ষতে যার মান বসাইছিলাম ডান পক্ষতেও তার মানই বসাবো। একই রকমভাবে আপনিও বাম পক্ষতে যার মান বসাইছেন, আপনি চাইলেই পি এর মান বসাইতে পারেন, আপনি চাইলে আর এর মান বসাইতে পারেন। বাম পক্ষতে যার মান বসাবেন ডান পক্ষতেও তার মানই বসাবেন, অন্য কারো মান না। তাহলে আমরা যেহেতু বাম পক্ষতে কিউ এর মান বসিয়েছি, আমরা ডান পক্ষতেও কিউ এর মান বসাবো। তাহলে আমরা ঠিক এই যে কিউ, আমরা কিউ এর জায়গাতে কিউ এর মানটা বসাবো মাইনাস আর, কিউ এর জায়গাতে তার মানটা বসাবো মাইনাস আর। বাকিদেরকে কোনো মান বসাই নাই, শুধু কিউ এর মানটা বসিয়েছি মাইনাস আর। তো এখন আমরা জানি যে পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে মাইনাস উঠে না, মাইনাস থাকে। পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে মাইনাস উঠে না, মাইনাস থাকে। তাহলে এখানে তো মাইনাসটা রয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, আচ্ছা, এবার আপনারা দেখেন প্লাস 1/r⁵ মাইনাস 1/r⁵, কাটাকাটি
কাটাকাটি রইল কি 1/p⁵। আমরা দেখলাম পুরো ডান পক্ষ তার রেজাল্ট 1/p⁵। তাহলে আমরা দেখতেছি বাম পক্ষের রেজাল্ট যা, ডান পক্ষের রেজাল্ট তা, সমান সমান। প্রমাণ হয়ে গেছে। আমাদের তো এটাই দেখাইতে বলছে যে দেখাও বাম পক্ষ সমান ডান পক্ষ। তো দেখানো হয়েছে, তো বাম পক্ষের যেই রেজাল্ট বেরোইছে ডান পক্ষের একই রেজাল্ট বেরোইছে, তাহলে সমান সমান না? যদি সমান না হইতো তাহলে একই রেজাল্ট বেরোইতো, তাহলে এটা সমান। তাহলে আমরা আবারও বলতেছি যে আমরা এই অঙ্ক করতে গিয়ে, এটা কিন্তু কোনো আলাদা করে কোনো উদ্দেশ্য নাই, আমরা এই অঙ্ক করতে গিয়ে কিউ এর মান বসিয়েছি, বাম পক্ষতে কিউ এর মান বসিয়েছি, ডান পক্ষতেও কিউ এর মান বসিয়েছি। আপনারা যদি মন চায় যে না আপনারা কেন কিউ এর মান বসাইছেন, আমি আর এর মান বসাবো, তো বসান আপনি। তাহলে বাম পক্ষতে আপনি আর এর মান বসাইলে ডান পক্ষতেও আর এর মান বসাইয়েন, দেখবেন বাম পক্ষ ডান পক্ষ সমান সমান বের হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা সবাই এই খ নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছেন। আমরা এখন গ নাম্বার প্রশ্নতে যাই। গ নাম্বার প্রশ্নতে যাই। গ নাম্বার প্রশ্নে কি বলছে আমাদেরকে? গ নাম্বার প্রশ্নে বলছে x³ ডিভাইডেড বাই কিউ অফ এক্স, এটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আপনারা জানেন যেহেতু আমরা বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারের সৃজনশীল আপনারা এখন দেখতেছেন, তো এই অধ্যায়ের মধ্যে আর কি সৃজনশীলের মধ্যে একটা না একটা আংশিক ভগ্নাংশের প্রশ্ন দেয়ই দেয়, এবং বিশেষ করে গ নাম্বার প্রশ্নতেই আংশিক ভগ্নাংশের প্রশ্নগুলো দিয়ে থাকে। আমরা কিন্তু সব এই যে এখানে যা করেছি সব কিন্তু বিগত বছরগুলোতে বোর্ডে যেই সৃজনশীলগুলো এসেছে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে, সেই প্রশ্নগুলো কিন্তু সমাধান করাইতেছি। এই মুহূর্তে আপনারা যেই সৃজনশীলটির সমাধান দেখছেন এটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 সাল। তাহলে আমরা আমাদেরকে বলল x³ ডিভাইডেড বাই কিউ অফ এক্স, এটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। ওকে, কিউ অফ এক্স আমাদের উদ্দীপকে দেওয়া আছে। কিউ অফ এক্স এর মান হলো x³ মাইনাস 49x, x³ মাইনাস 49x, এটি হচ্ছে কিউ অফ এক্স এর মান। হ্যাঁ, এটি হচ্ছে কিউ অফ এক্স এর মান। চলেন, অঙ্কটা খুব একটা কঠিন না, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কিউ অফ এক্স লিখলাম, প্রদত্ত রাশি x³ বাই কিউ অফ এক্স, কিউ অফ এক্স এর মানটা লিখলাম। আমরা এখানে একটা এক্স কমন নিতে পারি, একটা এক্স কমন নিতে পারি। হ্যাঁ, একটা এক্স কমন নিতে পারি। তো একটা এক্স যদি কমন নেই তাহলে এক্স আর উপরের এক্স কাটাকাটি যাবে। হ্যাঁ, আমরা একটা এক্স কমন নিতে পারি, যেটা কমন নিব সেটা দিয়ে আবার উপরে কাটাকাটি করা যায়। আপনারা একটু খেয়াল করে দেখেন সবাই, আবার দেখাচ্ছি যে এখানে আছে x³ মাইনাস 49x, আমি একটা এক্স কমন নিতে পারি না বলেন? আমি যদি একটা এক্স কমন নেই তাহলে কী থাকবে? x² মাইনাস 49। হ্যাঁ, 49। এই যে সামনে যে এক্স আর উপরের x³ কাটাকাটি যাবে, x² থাকবে। তাহলে x² ডিভাইডেড বাই x² মাইনাস 49, এখানের মধ্যে এই যে এক্সটা এটা হবে না। হ্যাঁ, এটা হবে না, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। ওকে, তাহলে আমরা এটা লিখলাম x² বাই x² মাইনাস 49। আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো এটা আমি একটু নোটে লিখে দেখাবো আপনাদেরকে। সেটি হচ্ছে x² ডিভাইডেড বাই x² মাইনাস 49। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে লবের পাওয়ার হরের পাওয়ার যদি মিলে যায় তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তখন আমরা যেই কাজটা করব, যদি লবের পাওয়ার হরের পাওয়ারের চেয়ে বড় হয় তাহলেও কিন্তু অপ্রকৃত, অর্থাৎ অপ্রকৃত দুই ক্ষেত্রে হয়। লবের পাওয়ার হরের পাওয়ার সমান সমান তাহলেও অপ্রকৃত, লবের পাওয়ার হরের পাওয়ারের চেয়ে বড় তাহলেও অপ্রকৃত। আমরা এখানের মধ্যে একটা কাজ করব, আমরা দেখতেছি যে এটা অপ্রকৃত, লবের পাওয়ার আর হরের পাওয়ার সমান সমান, তাহলে এটা অপ্রকৃত। হর যা আছে তাই লিখলাম, এই হরটাকেই লবে লিখে ফেলবো। এটা কিন্তু অপ্রকৃতর বেলায়, অন্য বেলায় না, অপ্রকৃতর বেলায় হরটাকে উপরে লিখে ফেললাম। আচ্ছা, এখন দেখেন তো ঠিকঠাক আছে নাকি একটু সমস্যা হয়েছে? তো হর মিলছে, কিন্তু লব কি মিলছে? এখানে তো আছে শুধু x², আর এখানে তো লিখে ফেলছি x² মাইনাস 49। এই যে মাইনাস 49 এটা তো আমার এখানে ছিল না, লবের মধ্যে ছিল না, এটা বেশি লেখা হয়েছে না? তাহলে এটাকে বাদ দেওয়া দরকার, মাইনাস 49কে বাদ দেওয়া দরকার, তাহলে আমরা লিখবো প্লাস 49। মাইনাস 49কে বাদ দেওয়া দরকার, তাহলে আমরা লিখবো প্লাস 49। পরবর্তী লাইনে আমরা একটা কাজ করতে পারি যে এই যে x² মাইনাস 49
তার নিচে হর হিসাবে এক্স স্কোয়ার মাইনাস 49 আছে, প্লাস প্লাস উপরে 49 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 49, এক্স স্কোয়ার মাইনাস 49, অর্থাৎ এই হরটা সবার নিচে আছে, আমরা সেটা দেখাইলাম। এই হরটা সবার নিচে আছে, এই অংশটার নিচেও এই হর আছে, এই অংশটার নিচেও এই হর আছে। আমরা যদি এখন এখানে ওদের কাটাকাটি করি, কাটাকাটি করলে হবে 1 প্লাস 49 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 49। আমি পুরো জিনিসটা আপনাদেরকে লিখে এখানের মধ্যে দেখানোর চেষ্টা করলাম, এখানে সেটাই করা হয়েছে। তাহলে হর যা আছে তাই উপরে লেখা হলো, মাইনাস 49কে বাদ দেওয়ার জন্য প্লাস 49 লেখা হলো। এবার এই অংশটা নিচে এটা আছে, 49 নিচে এটা আছে, কাটাকাটি করার পরে 1 হয় আর এই অংশটা রয়ে যায়, সেটা আপনাদেরকে দেখাইলাম। এক্স স্কোয়ার মাইনাস 49, 49কে লিখতে পারি 7 স্কোয়ার, 49কে লিখতে পারি 7 স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এক্স প্লাস 7 এক্স মাইনাস 7 লেখা যায়। এখন আমরা আমাদেরকে বলছি এই সম্পূর্ণটার আংশিক ভগ্নাংশ করার জন্য এক্স কিউব ডিভাইডেড বাই কিউ অফ এক্স মানে হলো এটা, হ্যাঁ, এক্স কিউব ডিভাইডেড বাই কিউ অফ এক্স, এটা মানে হলো 1 প্লাস 49 ডিভাইডেড বাই এক্স প্লাস 7 এক্স মাইনাস 7। আমরা এই মুহূর্তে এই 1 প্লাস এতটুকু বাদ রেখে 1 প্লাস এতটুকু বাদ রেখে 49 ডিভাইডেড বাই এক্স প্লাস 7 এক্স মাইনাস 7 এতটুকুকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। অঙ্কের একেবারে শেষে গিয়ে যখন অ্যান্সার লিখতে যাব, সামনে ওই যে 49 ডিভাইডেড বাই এক্স প্লাস 7 এক্স মাইনাস 7 এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করলে যা আসে আমরা তা লিখব, সামনে 1 প্লাস দিয়ে দিব, 1 প্লাস দিয়ে দিব। আমি কি কথাটা বুঝাইতে পারলাম আপনাদেরকে? কথাটা একটু ভালো করে খেয়াল করেন সবাই। আমরা করব কি, এই মুহূর্তে এটা কি আসছে, আমাকে বলছে এক্স কিউব ডিভাইডেড বাই কিউ অফ এক্স, এই পুরাটার আংশিক ভগ্নাংশ করো। এই পুরাটা মানে কি 1 প্লাস 49 ডিভাইডেড বাই এক্স প্লাস 7 এক্স মাইনাস 7। আমরা এতটুকু অংশের আংশিক ভগ্নাংশ করব, রেজাল্ট বের হবে। লাস্টে গিয়ে যখন অ্যান্সার লিখতে যাব আমরা করব কি 1 প্লাস, আর এটার আংশিক ভগ্নাংশ করতে গিয়ে যা আসছে তাদেরকে বসাই দিব, শেষ অঙ্ক। তাহলে চলেন আমরা খুব তাড়াতাড়ি এটা করে ফেলি, হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমরা এটা করে ফেলি। আরেকটা কথা বলি, আপনারা কিন্তু এটা রেখেও অঙ্ক করতে পারবেন, এটা রেখেও অঙ্ক করতে পারবেন, একটু বড় হবে, অল্প একটু কাজ বেশি করতে হবে। এটা আমি কথাটা একটু ভেঙে বলে দিয়ে রাখি, ক্লিয়ার করে রাখি, নাহলে আবার কনফিউশন তৈরি হতে পারে যে এটাকে বাদ দিয়েই করতে হবে কিনা। না, আপনি এটাকে সহ অঙ্ক করতে পারবেন, একটু কাজটা একটু বেশি করতে হবে, আর এটাকে ছাড়া যদি করেন তাহলে কাজটা একটু কম করতে হবে, এতটুকুই তফাৎ। ওকে, তাহলে আমরা ওই যে কমের দিকেই যাই। তাহলে এই অংশটুকুর আংশিক ভগ্নাংশ করব, ধরি। তাহলে এখন বাকি সব কিছু ভুলে যাই, আমরা এখন শুধু এতটুকুর অঙ্ক করব। আমরা এখন এতটুকুর অঙ্ক করব। ধরি 49 ডিভাইডেড বাই এক্স প্লাস 7 এক্স মাইনাস 7, তাকে আমরা ভাঙলাম। আপনারা সবাই জানেন কীভাবে করে এটা ভাঙলাম, একদম সিম্পল জিনিস। এই হর দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম, এখানের মধ্যে এক্সের মান বের হবে -7, সেটা বসাবো, রেজাল্ট বের হবে। এক্সের মান বের হবে +7, সেটা বসাবো, রেজাল্ট বের হবে। তাহলে এ এর মান বি এর মান বের হয়ে যাবে, একদম ইজি অঙ্ক। এ এর মান বের হয়েছে -7/2, বি এর মান বের হয়েছে 7/2। এখন কথা হচ্ছে আমরা যখন মানটা বসাইতে যাব, এই যে একটু দেখেন, এক্স কিউব ডিভাইডেড বাই কিউ অফ এক্স, এক্স কিউব ডিভাইডেড বাই কিউ অফ এক্স, আমরা যখন মানটা বসাইতে যাব, এই যে 1 প্লাস এই অংশটুকু, আর এইটার রেজাল্ট হলো এইটা। এখন একটু খেয়াল করেন, এ এর মান বি এর মান আমরা বের করলাম। 49 ডিভাইডেড বাই এক্স প্লাস 7 এক্স মাইনাস 7, এখানের মধ্যে কী ছিল, এ ডিভাইডেড বাই এক্স প্লাস 7 প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস 7, এটা ছিল না? এটা সমান এ ডিভাইডেড বাই এক্স প্লাস 7 প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস 7। আমরা এখন এ এর জায়গায় এ এর মান বসাবো, এ এর জায়গায় এ এর মান বসাবো, বি এর জায়গায় বি এর মান বসাবো। ওকে, এখন আপনারা মনে রাখবেন যে সেটা হচ্ছে যে উপরে যদি কোনো ভগ্নাংশ থাকে, উপরে উপরে নিচে তো আছে, ঠিক আছে, বুঝলাম। উপরে যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে লবটাকে আমরা উপরে রেখে দিব আর হরটাকে নিচে নামিয়ে দিব। আমি আবারও বলতেছি, লবটাকে উপরে রেখে দিব আর হরটাকে নিচে নামিয়ে দিব। সবাই একটু খেয়াল করি,
এখানে আমরা দেখতেছি 7/2, লবটাকে উপরে রেখে দিব, হরটাকে নিচে নামিয়ে দিব। ঠিক আছে, এই কাজটা আমরা করব। এখানের মধ্যে তারা যেই কাজটা করছে সেটা হলো প্লাস আছে এখানে, এই জন্য প্লাসেরটাকে আগে লিখছে, 7 উপরে 2 নিচে, সামনে একটা প্লাস, কোনো চিহ্ন নাই মানে প্লাস। আর এখানে যেহেতু মাইনাস আছে এই জন্য -7 উপরে 2 নিচে। এটা শুধুমাত্র অঙ্কের সৌন্দর্যতার খাতিরে এই কাজটা করছে। আপনি চাইলে মাইনাসটাকে আগেই রাখতে পারতেন, এতে অঙ্কের কোনো ক্ষতি হইতো না, কোনো ক্ষতি হইতো না। আপনি রাখতে পারতেন যে স্যার আমরা যদি মাইনাসটা আগে রাখি, হ্যাঁ রাখেন। মাইনাস, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি লিখে দেখাই, জিনিসটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে আপনি যদি চান যে -7/2 x + 7 + 7/2 x - 7, আপনি চাইলে এইভাবে করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর তারা করছি কি অঙ্কের সৌন্দর্যতার খাতিরে, অঙ্কের সৌন্দর্যতার খাতিরে এইটাকে আগে নিয়ে আসছে। হ্যাঁ, এইটাকে আগে নিয়ে আসছে, এতটুকুই, আর কোনো কিছু না, আর কোনো কিছু না। আচ্ছা, এবার একটা জিনিস একটু ব্যাখ্যা দিই, যে আমি কেন বলতেছি যে একটা ভগ্নাংশের লবটাকে উপরে রেখে দিবেন, হরটাকে নিচে নামাই দিবেন। অবশ্যই তার পিছনে কোনো কারণ আছে, একটু কারণটা দেখাই। কারণটা দেখাই দিলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। এখানে কি আসছে, -7/2 ডিভাইডেড বাই x + 7 প্লাস 7/2 ডিভাইডেড বাই x - 7। এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, কোনো একটা ভগ্নাংশের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে সেটা লবের সাথেই কাউন্ট হয়। কোনো একটা ভগ্নাংশের সামনে যদি মাইনাস থাকে সেটা লবের সাথেই কাউন্ট হয়। তাহলে আমরা বলতে পারি মাইনাসটা 7-এর সাথেই কাউন্ট হবে। আচ্ছা, -7/2, এই যে ভাগ চিহ্ন, এই ভাগটা উল্টাইলে হবে গুণ। তাহলে x + 7 এটা উল্টায় যাবে না? ভাগকে যেহেতু আপনি উল্টায়া গুণ আকারে লিখছেন, তাহলে ভাগের নিচে যে আছে সে উল্টায় যাবে না? 1/x + 7 উল্টায় গেছে, প্লাস 7/2, ভাগটাকে উল্টায় গুণ, তাহলেও নিচেরটা উল্টায় যাবে, 1/x - 7। পরবর্তী লাইনে গিয়ে আমরা দেখতে পাবো উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, -7 ডিভাইডেড বাই 2 ইন্টু x + 7। এখানের মধ্যে প্লাস, 7 একে 7, আর নিচে 2 গুণ x - 7। এই হচ্ছে বিষয়, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমরা ওই যে 7-এর সামনে যে মাইনাসটা তাকে ধরে সামনে নিয়ে আসতে পারি। আশা করি বুঝাইতে পারছি। তাহলে এত কাজ না করে আমরা যদি সংক্ষেপে এই কথাটা মনে রাখি, যে যদি আমার উপরে কোনো ভগ্নাংশ আসে, উপরে যদি ভগ্নাংশ আসে, তাহলে আমরা লবটাকে উপরে রেখে দিব আর হরটাকে নিচে নামাই দিব, সহজ কথা। ওকে, তাহলে আমাদের এই অংশটুকুর আংশিক ভগ্নাংশ রূপান্তর করা শেষ। আমাদেরকে এখন প্রশ্নতে যেটা বলছিল, যার আংশিক ভগ্নাংশ বের করতে বলছিল x³ ডিভাইডেড বাই q অফ x, এইটা মানে হলো 1 + 49 ডিভাইডেড বাই x + 7 x - 7। আর এইটাকে আংশিক ভগ্নাংশ রূপান্তর করলে এইটার রেজাল্ট হিসাবে আসে। তাহলে সামনে 1 প্লাস এই অংশটা অ্যান্সার। তাহলে আশা করি আপনারা সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখানের মধ্যে ময়মনসিংহ বোর্ড 2023 সালের এই সৃজনশীলটির সমাধান করলাম।